আসসালামু আলাইকুম। আমি মখলিসুর রহমান। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায়ের অবতল দর্পণের রশ্মিচিত্র কিভাবে হয় এবং কত প্রকারের হয় এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমি একটা অবতল দর্পণ নিয়েছি, যে অবতল দর্পণটা হচ্ছে এম এম প্রাইম, একটা ছোট উন্মেষের একটা অবতল দর্পণ। পি হচ্ছে তার মেরু। মেরু বলতে বোঝায় যে একটা অবতল দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। আর এই অবতল দর্পণটা আসলে যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকেই বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। মেরু এবং বক্রতার কেন্দ্র বরাবর যে রেখা কল্পনা করা হয় সেটাকে বলা হয় প্রধান অক্ষ। এই মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকে আমাদের ফোকাস, কারণ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সেজন্য ফোকাস সবসময় হয় মেরু এবং বক্রতার ব্যাসার্ধের মাঝামাঝি জায়গায়। তো এই অবতল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন করতে গেলে আমাদের মাত্র 4টা কথা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে সেটা অবশ্যই প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। এটা 1 নম্বর কথা। যদি কোনো আলোক রশ্মি দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণের উপর আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আর অপরদিকে যদি কোনো আলোক রশ্মি কেন্দ্র হয়ে দর্পণের ওপর আপতিত হয়, তাহলে সেটা পুনরায় প্রতিফলিত হয়ে কেন্দ্র দিয়েই চলে যায়। এবং আর একটা আছে, যেটা যদি কোনো আলোক রশ্মি মেরুতে এসে আপতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে আপতিত হয়েছিল ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল করেই প্রতিফলিত হবে। এই গেল রশ্মিচিত্র অঙ্কনের আমাদের 4টা কথা। আমি আরেকবার ক্লিয়ার করে বলতেছি যে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের ওপর আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে এসে দর্পণের ওপর আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তৃতীয় টার্ম হচ্ছে যদি কোনো আলোক রশ্মি কেন্দ্র হয়ে এসে দর্পণের ওপর আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর পুনরায় কেন্দ্র দিয়েই চলে যাবে। এবং চতুর্থ যেটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি মেরুতে এসে পড়ে সোজাসুজি, তাহলে সেটা প্রধান অক্ষের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে আপতিত হয়েছিল ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা প্রতিফলিত হবে। এখন আমি দেখাবো যে 3টা অবস্থানে বস্তু রাখলে আসলে তার বিম্ব কিরকম হয়ে থাকে এবং কি প্রকৃতির বা আকৃতির হয়ে থাকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে 3টা অবস্থান বলতে বোঝানো হয় যে একটা কেন্দ্র থেকে দূরে, একটা হচ্ছে কেন্দ্র এবং ফোকাসের মাঝে, আর একটা হচ্ছে ফোকাসের নিকটবর্তী। এই 3টা অবস্থান আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে দূরে, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, এবং ফোকাসের থেকে নিকটবর্তী অবস্থানে। এই 3টা পজিশনে আমাদের মূলত প্রশ্ন হয়ে থাকে যে রশ্মিচিত্র কেমন হবে এবং প্রতিবিম্বর আকৃতি এবং প্রকৃতি কেমন হবে, এই বিষয়গুলো আসলে সৃজনশীল প্রশ্নে চাওয়া হয়। তাহলে প্রথমেই আমি যেটা আলোচনা করব যে এখন এই যে কেন্দ্রের বাইরে আমরা যে বস্তুটা নিয়েছি, এই বস্তুর আসলে আমরা শীর্ষবিন্দুর যদি প্রতিবিম্ব পাই, তাহলে আমরা পুরো বস্তুর প্রতিবিম্বটা পাবো। তাহলে প্রথমত এই শীর্ষবিন্দু এ থেকে এ কিউ পথে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দর্পণের উপর কিউ বিন্দুতে আপতিত হয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। এবং অপর একটি রেখা প্রধান ফোকাস দিয়ে দর্পণের ওপর এন বিন্দুতে আপতিত হয়ে এন ডি পথে প্রতিফলিত হয়। এবং এই দুইটা প্রতিফলিত রশ্মি, একটা হচ্ছে কিউ আর আর একটা হচ্ছে এন ডি, উভয়ে কিন্তু এই এ বিন্দুরই প্রতিফলিত রশ্মি। তো এরা যে বিন্দুতে আসলে মিলিত হয়েছে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের এ বিন্দুর প্রতিবিম্ব। এখন যদি আমরা প্রধান অক্ষ থেকে এই এ বিন্দুর প্রতিবিম্ব এ প্রাইমকে যোগ করে দেই, তাহলেই কিন্তু আমরা এ বি বস্তুর প্রতিবিম্ব পাবো। এবং এই এ বি বস্তুর প্রতিবিম্বটার নাম আমরা দিলাম
এ প্রাইম বি প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি বস্তু যখন আমাদের কেন্দ্রের বাইরে ছিল তখন কিন্তু আমরা এর একটা প্রতিবিম্ব পেলাম, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, সেটা আবার কোথায়? কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এবং এ বস্তুটা ছিল আমাদের ঊর্ধ্বমুখী ভাবে অবস্থান করে, এর প্রতিবিম্ব পেলাম আমরা নিম্নমুখী ভাবে। তার মানে আমরা বলতে পারবো যে বিম্ব হচ্ছে উল্টা। আর প্রকৃতপক্ষে যেহেতু এ বিন্দু থেকে আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা সদ্বিম্ব বা বাস্তব বিম্ব, উল্টা এবং হচ্ছে খড়িত। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রের বাইরে যদি কোনো বস্তু থাকে তাহলে তার সৎ, উল্টা এবং খড়িত বিম্ব কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে গঠিত হয়। এবার দ্বিতীয় আর একটা অবস্থানে আমরা বস্তু রেখে রশ্মি চিত্র আলোচনা করব। তো এইবার আমি যে জায়গায় বস্তুটা রাখছি সেটা হচ্ছে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে। ফোকাস আর কেন্দ্রের মাঝখানে যদি বস্তু রাখা হয় তাহলে তার রশ্মি চিত্র কিরকম হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ক্ষেত্রেও আমরা শুধুমাত্র শীর্ষবিন্দুটা নিয়েই মাথা ঘামাবো। তাহলে এখানে শীর্ষবিন্দু এ থেকে একটি আলোক রশ্মি দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরালে কিউ বিন্দুতে আপতিত হয়, এবং প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে তাহলে এটা যথারীতি ফোকাস দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হবে। এবং অপর একটি রেখা এটা প্রধান ফোকাস দিয়ে দর্পণের উপর আপতিত হয়ে এন বিন্দুতে আপতিত হয়ে পুনরায় সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখন এই একই ব্যাপার এটা হচ্ছে এনডি পথে প্রতিফলিত হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এনডি এবং কিউ আর উভয় হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব বহন করতেছে এমন রশ্মি, এবং সেই রশ্মিদ্বয় আমাদের কোথায় মিলিত হয়েছে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের এ বিন্দুর প্রতিবিম্ব। এখন এই বিন্দু থেকে যদি আমরা একটা রেখা প্রধান অক্ষের সাথে একটা সংযোগ রেখা করে দেই তাহলে এই সংযোগ রেখাটায় পাবো আমরা এ বি বস্তুর প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি বস্তু যখন আমাদের কেন্দ্র এবং ফোকাসের মাঝে অবস্থান করতেছে, কেন্দ্র এবং ফোকাসের মাঝে অবস্থান করতেছে, তখন বিম্ব আসলে কেন্দ্রের বাইরে গঠিত হচ্ছে। এবং এই ক্ষেত্রেও বাস্তব এবং উল্টা বিম্ব আর বিবর্ধিত, আমাদের বস্তুর দৈর্ঘ্য যতটুকু বিম্বের দৈর্ঘ্য কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে, ফলে বিবর্ধিত, বাস্তব এবং উল্টা আর অবস্থান হচ্ছে কেন্দ্রের বাইরে। এবার আমরা তৃতীয় আর একটা অবস্থানে বস্তু রেখে বিম্বের রশ্মিচিত্র বা রশ্মিচিত্র নিয়ে আমরা আলোচনা করব। তো এই তৃতীয় অবস্থানটা হচ্ছে যে ফোকাস থেকে নিকটবর্তী, অর্থাৎ মেরু আর ফোকাসের মাঝখানে যখন আমরা বস্তু রাখি তখন রশ্মিচিত্র কি হবে? মূলত এই ফোকাসের নিকটবর্তী বস্তু রেখে রশ্মিচিত্র কেমন হয় এটা সাধারণত সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরেই জানতে চাওয়া হয়, বা ঘ নম্বরে এটা সচরাচর বলে দেয় যে কোন ক্ষেত্রে, কারণ এটা একটু ব্যতিক্রম, তখন একটু বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন এখানে করতে পারে, বলতে পারে যে কোন ক্ষেত্রে অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয়। কারণ আমরা দুইটা অবস্থায়, একটা হচ্ছে কেন্দ্রের বাইরে যখন করলাম তখনও বাস্তব বিম্ব উল্টা আর হচ্ছে খর্বিত পেয়েছিলাম, আর যখন আমরা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখছিলাম তখনও কিন্তু আমরা বাস্তব, তারপরে হচ্ছে উল্টা, বিবর্ধিত পাইছিলাম। অর্থাৎ বাস্তব এবং উল্টা এই দুইটা জিনিস কিন্তু মিল ছিল আমাদের কেন্দ্র থেকে বাইরে এবং কেন্দ্র ও ফোকাসের মাঝখানে বস্তু রাখার কারণে। এখন এই ক্ষেত্রে এর একটু ব্যতিক্রম হবে, এই ব্যতিক্রমটা সেজন্য বারবার চাওয়া হয় সাধারণত ঘ নম্বর প্রশ্নে। তো এক্ষেত্রে আমরা যেটা করব বরাবরের মতোই আমরা শীর্ষবিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের ওপর কিউ বিন্দুতে আপতিত হবে। এখন ওই একই ঘটনা যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি দর্পণের ওপর আপতিত হয় তাহলে সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে প্রতিফলনের পর ফোকাস দিয়ে আমাদের যাবে, কিন্তু দ্বিতীয় ব্যাপারটা যেটা আমি এর আগের দুটো রশ্মি চিত্রে দেখাইছিলাম যে আর একটা রেখা আসবে আমাদের ফোকাস দিয়ে এবং প্রতিফলনের পর যাবে সেটা প্রধান অক্ষের সমান্তরালে, কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের বস্তুটা ফোকাসের চেয়ে নিকটবর্তী তাই কোনোভাবে ফোকাস দিয়ে কিন্তু আমরা রশ্মি চিত্র নিয়ে এসে দর্পণের উপর আপতিত করতে পারবো না। তখন আমরা আরো যে চারটা অপশন আমাদের ছিল, একটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে আসলে
সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, একটা হচ্ছে ফোকাস দিয়ে আসলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, একটা ছিল আমাদের কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে চলে যায়, আর একটা ছিল আমাদের দর্পণের ওপর মেরুর ওপর যে কোণে আপতিত হয় প্রধান অক্ষের সাথে প্রতিফলনের পর সেই কোণ বরাবর চলে যায়। তাহলে বাকি দুইটার মধ্যে আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবো। এখন বাকি দুইটার মধ্যে একটা হচ্ছে কি, যে কেন্দ্র দিয়ে যেটা আসতেছে, এই শীর্ষবিন্দু থেকে কেন্দ্র বরাবর দর্পণের উপর যে আলোটা এসে পড়লো, আমরা জানি যে কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা আসে সেটা প্রতিফলনের পর আবার কেন্দ্র দিয়ে চলে যায়। তাহলে এইটাও হচ্ছে আমাদের এ বিন্দুর এই রশ্মিটা অর্থাৎ কিউ আর এই রশ্মিটাও হচ্ছে আমাদের এ বিন্দুর প্রতিফলিত রশ্মি, আর অপর দিকে সি থেকে এ বিন্দু বরাবর দর্পণের ওপর এন বিন্দুতে আমাদের একটা আলোক রশ্মি আসলো, ওটা আবার পুনরায় এন সি পথে প্রতিফলিত হচ্ছে। তার মানে এন সি এটাও হচ্ছে আমার এ বিন্দুর প্রতিফলিত রশ্মি বা এ বিন্দুর বিম্ব বহন করতেছে, এবং অপর দিকে আমাদের কিউ আর এই রশ্মিটাও হচ্ছে আমাদের এ বিন্দুর প্রতিফলিত রশ্মি বা এ বিন্দুর বিম্ব বহন করতেছে। এখন এই দুইটা রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে কিন্তু তারা কোনো এক জায়গায় মিলিত হবে। তো সেই মিলিত বিন্দুটাই হচ্ছে তখন এ বিন্দুর প্রতিবিম্ব, এবং ওইখান থেকে যদি আমরা প্রধান অক্ষের ওপর একটা রেখা টানি তাহলে সেখানেই পাবো আমরা বি বিন্দুর, প্রধান অক্ষের ওপর যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে বি বিন্দুর প্রতিবিম্ব। ফলে আমাদের এই এ বি রেখাটি হচ্ছে আমাদের এ বি বস্তুটার প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, যে প্রকৃতপক্ষে কিন্তু আমাদের এই প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়নি, এদেরকে আমরা পিছন দিকে বর্ধিত করে জোর করে মিলিত করলাম। অর্থাৎ মনে হচ্ছে যেন এই আমাদের এন সি এবং হচ্ছে কিউ আর এই রশ্মিদ্বয় মনে হয় এ বিন্দু থেকে চলে আসতেছে। এই যে মনে হচ্ছে, যখনই এই মনে হচ্ছে ব্যাপারটা আসে তখনই কিন্তু সেটা হয়ে যায় অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব বিম্ব। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় আমরা তাহলে দেখলাম এর আগের যে আমরা রশ্মি চিত্রগুলো দেখছিলাম এর দুইটাই কিন্তু ছিল আমাদের উল্টা এবং বাস্তব বিম্ব, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সোজা এবং অবাস্তব বিম্ব। তাই ঘ নাম্বার সাধারণত একটু ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের ঘুরায় পেঁচায় বা ইনিয়ে বিনিয়ে বলে যে এই অবতল দর্পণটার কোন ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠন করা সম্ভব তা আলোচনা করো, এইটাই হচ্ছে তার সেই রশ্মি চিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমি যতটুকু চেষ্টা করলাম সেটা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এই বোর্ডের মাধ্যমে আমি যতটুকু বলার চেষ্টা করলাম সাবলীলভাবে, জানি না কতটুকু পারলাম, তবে আমি চেষ্টা করেছি যে এটা কিভাবে সহজ পদ্ধতিতে এই রশ্মি চিত্রগুলোকে আয়ত্তে নেওয়া যায়। আমাদের তিনটা পজিশন আবার আমি ক্লিয়ার করতেছি। একটা হচ্ছে বক্রতার কেন্দ্রের অথবা ব্যাসার্ধের বাইরে, আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, আর একটা হচ্ছে ফোকাস থেকে নিকটবর্তী অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখানে বস্তু রেখে এই তিন প্রকার রশ্মি চিত্র। এর মধ্যে আমরা দেখছিলাম যে বিম্ব দুই ক্ষেত্রে আমরা উল্টা এবং বাস্তব পাইছি, এক ক্ষেত্রে আমরা সোজা এবং অবাস্তব বিম্ব পাইছি। দুই ক্ষেত্রে হচ্ছে বিবর্ধিত, এক ক্ষেত্রে পাইছি খর্বিত।